নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে অষ্টবর্গ নির্ণয় করবেন কিভাবে। এই অষ্টবর্গ থেকে কিন্তু জীবনের একটা দারুণ শুভ অশুভ ফল জানা যায়। গোচরে যখন গ্রহগণ তাদের যেই রাশিতে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে সেই রাশির গোচরে যখন গ্রহরা আসে তখন অষ্টবর্গের নিয়মে বা অষ্টবর্গের রেখাপাত অনুসারে সেই গ্রহরা কীরকম ফল দেবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে জানা যায় এই অষ্টবর্গ থেকে। এবার কথা হচ্ছে অষ্টবর্গ নির্ণয় করবেন কিভাবে। অষ্টবর্গ নির্ণয় করতে গেলে একদিনে সমস্ত বিষয় নির্ণয় করা যায় না, কারণ অষ্টবর্গ 8টা 7টা গ্রহ আর লগ্ন, এই নিয়ে হচ্ছে অষ্টবর্গ। রাহু কেতুর কোনো অষ্টবর্গ হয় না। এই 7টা গ্রহ আর লগ্ন মানে যে অষ্টবর্গে কীরকমভাবে রেখাপাত করতে হবে তারই বিবরণ আমি আপনাদের আজকে বলবো। এবং এই অষ্টবর্গ গণনা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক ঘটনাই কিন্তু জানা যাবে বা বলা যাবে। তার আগে আমার এই মোবাইল নম্বর হচ্ছে 993338284747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান এবং জীবনের বাস্তব যে ঘটনা সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানানো হবে। অন্যান্য জ্যোতিষীর মতো আপনাকে আশা দিলাম অথচ কাজ হলো না, সেটা আমি করি না। যেটা আমি করি সেটা হচ্ছে আপনার যেইটুকু ভাগ্যে আছে সেটুকুই আমি বলি, এবং কি হতে পারে আপনার ভাগ্যে সেটাই আমি বলি এবং তার প্রতিকারও ব্যবস্থা করি, এবং অল্প মূল্যে সঠিক উপায় সঠিক বস্তু দ্বারা প্রতিকার করা হয়। যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে বসেছে তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। এবং যারা নিজের বাড়িতে রাশিচক্র দেখতে চান বা রাশিচক্র বুঝতে চান তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের সুবিধা হবে। আজকে বেশি কথা বলতে চাই না, কারণ অষ্টবর্গ তৈরি করতে গেলে অনেক টাইম লাগে। এক একটা অষ্টবর্গ তৈরি করতে গেলে আজকে আপনাদের দেখাবো রবির অষ্টবর্গ। তো অষ্টবর্গ আপনি তৈরি করবেন কিভাবে বা কিভাবে অষ্টবর্গ থেকে আপনার জীবনের মূল্যবান সময়টা জানা যাবে, কি হবে না হবে সেটা অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। এবার আপনাদের বলি অষ্টবর্গ রেখাপাত, অষ্টবর্গে যে রেখা টানতে হবে সেটা কি করে টানা যাবে। ধরুন কোনো জাতকের জন্মলগ্নে যেখানে যেই গ্রহ আছে সেখানে সেই গ্রহই থাকবে। ধরুন এখানে জন্ম রাশি, এখানে হচ্ছে জন্ম রাশি, এই রাশির গ্রহ স্থাপন এরকম আছে, গ্রহ জন্ম সময় এরকম আছে তার গ্রহের অবস্থান। তাহলে এইখান থেকে আপনাকে অষ্টবর্গ তৈরি করতে হবে না। 8টা যে অষ্টবর্গ 8 লগ্নকে নিয়ে 8, প্রতিটা অষ্টবর্গে এক একটা করে রেখা থাকবে। যেমন রবির অষ্টবর্গে 48টা, চন্দ্রের অষ্টবর্গে 49টা, মঙ্গলের অষ্টবর্গে 39টা, বুধের 54টা, বৃহস্পতির 56, শুক্রের 52, শনির 39 এবং লগ্নের 49টা রেখা স্থাপন করতে হবে। তো একদিনে এত রেখা স্থাপন করা সম্ভব না। এক একটা গ্রহ বেসিক আমি আপনাদের রেখা স্থাপন করে দেখাবো। আজকে আপনাদের দেখাবো যে রবির অষ্টবর্গ। যেমন রবির অষ্টবর্গ কোথায় কীরকম আপনার গ্রহ অবস্থান করতে হবে সেটা আমি লিখে রেখেছি। দেখুন এখানে রবির অষ্টবর্গে রবি কোথায় কোথায় রেখাপাত করবে। 1, 2, 4, 7, 8, 9, 10, 11, চন্দ্র যেরকম 3, 6, 10, 11, মঙ্গল লেখা আছে, বুধেরও লেখা আছে। এটা হচ্ছে রবির অষ্টবর্গে এরকম যেই গ্রহ যেখানে আছে সেখান থেকে তার রেখাপাত হবে। এবার আপনাদের দেখাচ্ছি রেখাপাত করার নিয়ম। আসুন
ধরুন আজকে যেহেতু রবি অষ্টবর্গে, দেখুন জন্মকালীন আপনার ধরুন জন্মছক এটা, এই যে ধরুন রবি মেষে আছে, রবি যেখানেই থাকতে হতে পারে, রবি মেষে আছে, তাহলে রবি যদি মেষে থাকে রবিকে 1 ধরতে হবে। তাহলে এখানে রবির অষ্টবর্গে কোথায় কোথায় রেখাপাত করতে বলেছে রবির অষ্টবর্গে, না 1-এ, তাহলে রবি যদি যেখানে আছে সেটা 1, মেষ, এইখানে আমি আগেই লিখে রেখেছি সমস্ত গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, লগ্ন। তাহলে এখানে রবির 1 নম্বরে, দেখুন এখানে 1 নম্বর, 2 নম্বর, 4, 7, 8, 9, 10, 11, এতে রেখাপাত করতে হবে। তাহলে মেষ রাশি যখন রবি অবস্থান করছে, এখানে দেখুন মেষ রাশিতে রবি, তাহলে এটাকে 1 ধরতে হবে। তাহলে রবির নিচে 1 দিলাম, এই যে রবির অষ্টবর্গে রবির নিচে 1। এবার কি বলছে না 2-এ রবির অষ্টবর্গে একটা দাগ দিলাম, এই যে এখানে 2 বলতে বিষ, মেষ 1 হলে 2 বিষ। তারপরে কি বলছে না 4-এ, তাহলে 3-এ নেই, 4-এ রবি কর্কটে একটা দাগ দিলাম, এই যে এখন একটা দাগ। এবার কি বলছে 7-এ, 4, 5, 6, 7, 7-এ রবি একটা দাগ, দেখুন 7-এ রবি একসাথে। তারপরে কি বলছে 8-এ, দেখুন এখানে 8, 7-এর পরে 8 হচ্ছে, এই যে এখানে রবি, এইখানে ধর, এখানে আমি একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, এই যে দেখুন রবি এখানে একটা দাগ দিলাম। 8, এটা যদি 1 হয়, এটা 7, এটা 8। আর কোথায় বলছে দেখুন 9-এ, তার মানে ধনুতে, এখানে রবির নিচে আমি একটা দাগ দিলাম, দেখুন রবির নিচে, এই যে রবির নিচে একটা দাগ দিলাম। এবার কত নম্বরে বলছে দেখুন 9-এর পর 10, এই যে 10 বলতে মকর, এই মকরে রবির নিচে একটা দাগ দিলাম। আর কি বলছে 11 বলতে কুম্ভ, এই কুম্ভ রবির নিচে আমি, এই যে রবি, এই রবির নিচে আমি একটা দাগ দিলাম, এই যে একটা দাগ। এরকমভাবে অষ্টবর্গ আপনাকে সমস্ত গ্রহে অষ্টবর্গ বসাতে হবে। এবার আসছি রবির অষ্টবর্গ ভেতরই চন্দ্রের, এরকম সবারই অষ্টবর্গের ভেতর গ্রহ স্থাপন কীরকমভাবে করতে হয়। যেহেতু রবির অষ্টবর্গ, সেটা রবির অষ্টবর্গের সঙ্গে চন্দ্রকেও আসবে, সব গ্রহই আসবে। এবার চন্দ্র কোথায় বলছে 3-এ, তাহলে এইটা যদি 1 হয়, 1, 2, 3, তাহলে চন্দ্র এখানে একটা দাগ দিলাম। চন্দ্র রবির অষ্টবর্গে চন্দ্রের অবস্থান হেতু 3, 4, 5, 6, দেখুন 6-এ বলছে, এই যে 6-এ চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। এবার হচ্ছে 10-এ, 6, 7, 8, 9, 10, এখানে চন্দ্র, এইখানে আছে চন্দ্র, দেখুন 10-এ, 10 হচ্ছে মকর, মেষ যদি 1 হয়, এটা হচ্ছে 10, তাহলে চন্দ্রর নিচে একটা দাগ দিলাম। আর কোথায় বলছে না 11, তাহলে কুম্ভে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। এবার আসছি মঙ্গলের 1-এ, 1 মানে মেষ, এই যে একটা দাগ দিলাম 1-এ, 2-এ এইখানে একটা দাগ দিলাম, 4-এ 2, 3, 4, এখানে মঙ্গলে একটা দাগ দিলাম। এবার বুধ 3, মঙ্গল হচ্ছে 4-এর পর হচ্ছে 7, 4, 5, 6, 7, এইখানে মঙ্গলে একটা দাগ দিলাম 7, দেখুন এইখানে একটা দাগ দিলাম, এই যে মঙ্গল 7। আর কোথায় বলছে মঙ্গলে 7-এর পর 8, এইখানে মঙ্গলে এই একটা দাগ দিলাম, এই যে বৃশ্চিকে। এবার কোথায় বলছে না 8-এর পর বলছেন, 8-এর পর মঙ্গলের, 8-এর পর বলছে 9 বলতে এখানে মঙ্গলে, এই যে ধনুতে একটা দাগ দিলাম। এবার 9-এর পর বলছে 10, এই মঙ্গলের এইখানে, এই যে মকরে একটা দাগ দিলাম। 10-এর পরে কি বলছে দেখুন মঙ্গলে লেখা রয়েছে, এই যে মঙ্গলের সোজাসুজি 11-তে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। এরকমভাবে অষ্টবর্গ আপনার প্রতিটা অষ্টবর্গে গ্রহ স্থাপন করে তার নিচে দাগ দিতে হবে, এবং 8টা গ্রহ যখন আপনার অষ্টবর্গ সব হয়ে যাবে, তখন সেই সংখ্যাটা কাউন্ট করতে হবে, কার ঘরে কত সংখ্যা পড়ল। এবার আসছি ধরুন বুধের অষ্টবর্গ, বুধ কি বলছে 3-এ, 1, 2, 3, তাহলে 3-এ বুধের অষ্টবর্গে দাগ হবে একটাই, দেখুন কর্কটে। যেহেতু রবির অষ্টবর্গ গণনা হচ্ছে, তাহলে রবি যেখানে আছে জন্মকালীন
সেখান থেকেই কিন্তু 3 হবে, সে যেই গ্রহই হোক না কেন, রবিকে ধরে করতে হবে। এবার চন্দ্রের অষ্টবর্গ হলে চন্দ্র যেখানে আছে সেখান থেকে ধরতে হবে। সেই জন্যে আমি রবির অষ্টবর্গ যেহেতু, সে চন্দ্র এখানে থাকলেও, চন্দ্র এইখানে আছে, এই যে এইখানে আছে ধরুন, এইখান থেকে কিন্তু গণনা হবে না, যেহেতু রবির অষ্টবর্গ সেহেতু রবি জন্মকালীন মেষে অবস্থান করেছে, এই মেষ থেকেই গণনা হবে। তাহলে এবার হচ্ছে আপনার আছে বুধ। বুধ তাহলে কততে আছে না, বুধ আপনার কততে বলছে না, বুধ আছে 3, 5, 6, 9, 11, 13। তাহলে বুধ 1, 2, 3, এখানে একটা বুধের রেখা পড়বে 3। এখানে বুধ এইখানে আছে, এটা মুছে দিই। তাহলে 3-এ রেখা পড়বে, বুধের এইখানে একটা রেখা পড়লো, বুধের অষ্টবর্গে বুধের রেখা, এখানে এটা রবি হবে, বুধের রেখা পড়লো অষ্টবর্গে, এখানে বুধের রেখা পড়বে না। 3-এর পর কি বলছে না, বুধের রবির অষ্টবর্গে বুধের রেখা 5, তাহলে 3, 4, 5, এখানে বুধের নিচে একটা দাগ হবে, এই যে বুধ আছে দেখুন, এই যে বুধ একটা দাগ হবে। এবার কি বলছে 6, এইখানে এই 5 যদি এটি হয় তাহলে 6 এখানে, বুধ কোথায় আছে, এইখানে আছে, এই বুধের নিচে একটা দাগ কন্যাতে। এবার 6-এর পরে আছে 9, 6, 7, 8, 9, 9 বুধের নিচে একটা দাগ হবে, এই যে বুধ আছে একটা দাগ হলো। 9-এর পরে কি বলছে না 10, এইখানে 10-এ মকর, মকরে বুধের নিচে একটা দাগ হবে, হলো। এবার হচ্ছে 11, এইখানে 11 কুম্ভ, কুম্ভে বুধের নিচে বুধ এইখানে আছে একটা দাগ বসালাম, একটা দাগ বসালাম। এবার বলছে 12-তে, 12 বলতে মিনে, মিনে বুধের নিচে একটা দাগ বসালাম। এরমভাবে অষ্টবর্গ নির্ণয় করতে হবে। এবার বৃহস্পতি, সবসময় যেই গ্রহর অষ্টবর্গ হবে সেই গ্রহ থেকেই কিন্তু আপনাকে মানে এক ধরে চলতে হবে, সেটা পরবর্তীকালে যারই মানে যেই গ্রহরই মানে সংখ্যা রেখাপাত করা হোক না কেন, যেহেতু এটা রবির অষ্টবর্গ, যেহেতু রবি অবস্থান একেই করেছে মেষে, মেষকেই এক ধরে সমস্ত গ্রহ রেখাপাত করতে হবে। এইবার আসুন বৃহস্পতি, বৃহস্পতি বলছে কোথায় 5-এ, দেখুন বৃহস্পতি এখানে 5-এ, তাহলে 1, 2, 3, 4, 5, এখানে বৃহস্পতি 5-এ, এখানে একটা দাগ দিলাম। তারপরে 6-এ, এখানে 6, এই বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। তারপরে কততে বলছে 9-এ, এই যে 9-এ বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। তারপরে 11-তে, 9, 10, 11, এইখানে বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। এবার আসছি শুক্র, 6, 12, 6, 7, 12, এইটা যদি 1 হয়, 1, 2, 3, 4, 5, 6, এইখানে শুক্রের নিচে, এই যে শুক্রর নিচে না হলে এইখানে একটা দাগ দিলাম শুক্র, এটা বোঝানোর স্বার্থে করা হচ্ছে। কোথায় দেওয়া হচ্ছে শুক্র, এই যে এইখানে ধরুন শুক্রের নিচে, এই যে শুক্র 6, আর 7-এ, এই 7 এইখানে তুলা হচ্ছে 7, এই দেখুন একটা, এটা যদি 1 হয় মেষ, এটা 7 হবে তুলা, যেহেতু রবি জন্মকালীন আপনার মেষে ছিল, তাই রবিকে ধরেই করতে হবে, এবং জন্মকালীন যেই গ্রহ যেখানে থাকবে তাকে ধরে সব গ্রহের অষ্টবর্গ কিন্তু সেইখান থেকেই করতে হবে। যেহেতু এটা রবির অষ্টবর্গ করা হচ্ছে, তো রবি যেখানে অবস্থান করেছে জন্মকালীন সেখান থেকেই করা হচ্ছে। এবার আসছি শনি, শনি কোথায় আছে 1, 2, 1, 1-এ একটা দিলাম, 2-এ একটা দাগ দিলাম, দেখুন। তারপর আছে 4-এ, 1, 2, 3, 4-এ শনি নিচে একটা দাগ দিলাম। তারপর যেমন 7-এ, এই যে 7, শনি দেখুন লিখেছি 7, 7 বলতে এইখানে শনি নিচে একটা দাগ দিলাম। এবার আসছে 8-এ, এই 8-এ শনিদেবের নিচে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 9-এ, দেখুন এই যে 9-এ শনিদেবের নিচে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 10-এ, 10-এ কোথায়, এই যে 10, 10-এ শনিদেবের নিচে একটা দিলাম। মকর হচ্ছে 10, তারপর হচ্ছে 11, 11 শনিদেবের নিচে একটা দাগ দিলাম। এটা 6টা গ্রহ গেল, বাকিগুলো লগ্ন, লগ্ন হচ্ছে 3, 1, 2, 3, তো এখানে লগ্ন, এই যে লগ্নের নিচে একটা দাগ দিলাম 3-এ। তারপর হচ্ছে 4-এ, এইখানে লগ্ন, এই যে লগ্নের নিচে একটা দাগ দিলাম। এবার হচ্ছে 6-এ, 4, 5, 6, 6-এর লগ্নের নিচে একটা দাগ দিলাম, দেখুন
লগ্ন নিচে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 10-এ, এই সোজা এইখানে 10 মকর একটা দাগ দিলাম। তারপরে 11 লগ্নের নিচে একটা দাগ দিলাম। তারপরে 12 এই যে এটা, এই লগ্নের নিচে একটা দাগ দিলাম। এই হচ্ছে রবির মহা অষ্টবর্গ নির্ণয় করলাম। দেখতে পারলেন আপনারা কিরম করে করলাম। এখানে লেখা আছে কিভাবে অষ্টবর্গ নির্ণয় করতে হবে সমস্ত। এটা হচ্ছে রবির অষ্টবর্গ। রবির অষ্টবর্গ এখানে এরমভাবে সমস্ত গ্রহের অবস্থান করতে হবে, সমস্ত মানে রবিকে ধরে। রবি যেখানে থাকবে জন্মকালীন, রবি মেষে আছে, তাই মেষকে এক ধরে সমস্ত গ্রহ অবস্থান করলাম। সে চন্দ্র অন্য যেখানেই থাকুক না কেন, রবিকে এক ধরে, রবি চন্দ্র যেহেতু 3-এ আছে একটা দাগ দিতে হবে, তাই চন্দ্র 1 2 3, এই 3-এই চন্দ্র, এখানে চন্দ্রের ঘরে একটা দাগ পড়বে। 1 2 3, এই 3-এ এই চন্দ্র নিচে একটা দাগ দেওয়া হয়েছে। দেখুন এই যে 3, চন্দ্র নিচে একটা দাগ হয়েছে। এরকম করে সমস্ত অষ্টবর্গ নির্ণয় করতে হবে। অষ্টবর্গ নির্ণয়ের পর তারপরে এদের যে এক একটা ঘরে কটা করে দাগ পড়লো, সেটা মানে এক একটা গ্রহের কটা করে দাগ পড়লো। যেহেতু আমি একটা ঘরে শুধু রবির নির্ণয় করলাম আজকে, তাহলে এরপরে চন্দ্র করব, তখন সেম এরমভাবেই করতে হবে। চন্দ্র জন্মকালীন কোথায় আছে না, কুম্ভে আছে। এই কুম্ভ থেকে 1 ধরতে হবে। চন্দ্রের এইটা আমি লেখাটা এইখানে যেরকম রবির লিখেছি, সেরকম চন্দ্রেরও একটা লেখা লিখতে হবে। এখানে জায়গা নেই, আমি যেই দিন চন্দ্রের অষ্টবর্গ নির্ণয় দেখাবো সেই দিন এই লেখাটা, এই যে চন্দ্রের অষ্টবর্গ লেখাটা আমি এই কেরমভাবে কোন জায়গায় রেখাপাত করতে হবে, কোন কোন ঘরে 1 2 3 4 এরমভাবে লিখে আমি আপনাদের দেখাবো। আপনাদের বুঝতে সুবিধা হবে। সেই অনুযায়ী গ্রহপাত মানে গ্রহর রেখা কি করে নির্ণয় করতে হয় সেটাও আপনাদের দেখাবো। রবিরটা দেখালাম, চন্দ্রটা সেম, যেহেতু রবিরটা এরকম আছে, চন্দ্রটা আবার অন্যরকম হবে। বলতে চন্দ্রর জায়গায় চন্দ্র কোথা থেকে রেখাপাত করবে, এখানে চন্দ্র রবির যেহেতু চন্দ্র 3 থেকে করেছে, বা চন্দ্র হলে সেখানে 3 থাকবে না, সেটা অন্য হয়ে যেতে পারে। সেটা রেখাপাত যখন করানো হবে বা অষ্টবর্গের রেখাপাত যখন চন্দ্রের করব চন্দ্রগ্রহের, তখন আপনাদেরকে ভালোভাবে এই রেখাটা দেখাবো এবং বুঝিয়ে দেবো কীরমভাবে সেম এরমভাবেই করতে হবে। চন্দ্র জন্মকালীন যেখানে থাকবে, এই যে এইখানে চন্দ্র আছে, এইখান থেকে তখন 1 ধরতে হবে। যেই গ্রহ যেখানে থাকবে সেটাকে সেখান থেকে 1 ধরতে হবে। নাম্বার 1 মানে 1 ঘর, 1 নম্বর ঘর, তারপরে 2 নম্বর 3 নম্বর, এরমভাবে আপনি যদি রেখাপাত করেন এবং এই রেখাপাত মানে 7টা গ্রহ এবং লগ্নের অষ্টবর্গ রেখাপাত করার পরে এক একটা মানে রাশিতে এক একটা গ্রহের কটা করে রেখাপাত হলো সেটা বোঝা যাবে, এবং এক একটা রাশিতে কটা করে রেখাপাত হলো সমষ্টিগত মানে সব কটা গ্রহের মিলিয়ে সেটা লেখা হবে। তাহলে বোঝা যাবে আপনার জীবনে কোন জায়গায় কত রেখাপাত হয়েছে, এবং যেখানে বেশি রেখাপাত হবে সেই জায়গাটা যেই ঘরে, সেই ঘরের ভাব হিসাবে আপনার কিন্তু শুভ ফল দেবে। বেশি রেখা হলে শুভ ফল বেশি পাবে, কম রেখা হলে শুভ ফল কিন্তু কম হবে। এবং 25-এর উপর রেখাপাত যদি এক একটা ঘরে মানে এক একটা ঘরে সমস্ত গ্রহে, ধরুন এই ঘরটার সমস্ত রেখাপাত, এই যে 1 2 3 4, এই যেমন অষ্ট মানে 7টা গ্রহ লগ্নের রেখাপাত যখন এখানে করা হবে সেগুলো গুণানো হবে। রবির কটা রেখাপাত হয়েছে, চন্দ্রের কটা হয়েছে, মঙ্গলের কটা হয়েছে, এগুলো গুণে সমষ্টিটা লেখা হবে। যদি ধরুন দশমে যদি আপনার মকর দশম হয়, সেখানে যদি রেখাপাত ভালো হয় মানে বেশি হয়, 25-এর উপরে হয়, তাহলে আপনার কর্মজীবন কিন্তু ভালো হবে। এই নিয়মে আপনি যদি করেন বা এই রেখাপাত করা, এবং গোচরে যখন আপনার রেখাপাতে মানে রেখাপাত করবেন, ধরুন এখানে রবি 4টে রেখা রইল, এখানে যখন রবি আসবে তখন রবির ফলাফল কেমন দেবে জানা যাবে। 4টে হলে মোটামুটি দেবে, কিন্তু যদি 5টা হয় বা 5-এর অধিক হয়
তাহলে কিন্তু রবি এই মকরে আসলে আপনার জীবনে ফলাফল ভালো দেবে। কখন আসবে রবি? গোচরে। কখনো আপনারা শুনেছেন যে হঠাৎ মানুষের কোনো সময় ভালো হয়ে গেল, হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে গেল, বা হঠাৎ চাকরি লেগে গেল, বা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো, বা হঠাৎ কোনো শুভ খবর আসলো, নানা রকম হঠাৎ হয়তো দেখা গেলো মৃত্যু খবর আসলো। এই গ্রহ গোচরে যখন আসে কম রেখাপাতের জায়গায় এবং অষ্টমে, ধরুন এই অষ্টম কোনো জাতক বা জাতিকার অষ্টমে যদি গ্রহরা আসে বা অশুভ গ্রহ হয়, সেই সময় যদি অশুভ গ্রহ দশা চলে এবং মৃত্যু যোগ যদি থাকে, সেই গ্রহ যখন ওই অল্প রেখাযুক্ত রাশিতে আসে তখন কিন্তু সেই জাতক বা জাতিকার মৃত্যু হয়। এটা হচ্ছে একটা রেখাপাত দেখালাম। এবার সমস্ত গ্রহের রেখাপাত দেখিয়ে আপনাদের পুরো ফলাফলটা আমি বর্ণনা করব। তাতে করে আপনাদের সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন প্রতিদিনের রাশিফলের আপনার কীরকম রাশিফল। তো আমার যে জ্যোতিষরা বলে সেটা তো একটা গ্রহরা কোন অবস্থানে কীরকম আছে সেই হিসাবে বলে, কিন্তু আপনার অবস্থানে কীরকম আছে সেটা তো বলে না। সেটা সামগ্রিক মিথুন রাশির ফলাফল বলে দিল, কারো মিলতে পারে কারো নাও মিলতে পারে। কিন্তু যখন আপনার অষ্টবর্গের রেখাফল দেখে আপনি দেখবেন মিথুন রাশি যদি অষ্টবর্গে এই মিথুনে যদি আপনার কোনো গ্রহ অবস্থান করে আসে, ধরুন মিথুনে আসলো শুক্র মিথুনে আসলো, আপনার রাশি হিসাবে মিথুনে আসলো, সেখানে যদি শুক্র 5 রেখার অধিক থাকে তাহলে তখন কিন্তু আপনার শুক্র ভালো ফলাফল দেবে। আর যদি 5 রেখার নিচে থাকে তাহলে কিন্তু শুভ ফল নাও দিতে পারে। সেটা যখন মানে রাশির, আমরা বলি না রাশিফল, দেখা গেল একই রাশিফলে একজনের ভালো হচ্ছে একজনের খারাপ হচ্ছে, এটাই তার কারণ। নমস্কার, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং জ্যোতিষ জানতে, জ্যোতিষ শিখতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাকে, এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।